দুজনে ভদ্র মেয়ের মতো এগিয়ে আসলো ধীর পায়ে। সারহানের কাছাকাছি আসার আগে ইসরা অরিত্রিকাকে ইশারা করে বলল বাড়ির ভেতরে যাবে। অরিত্রিকা কিছু একটা বলার জন্য ডাকবে, সে সময়টুকুও পেল না। তার আগে ইসরা হম্বিতম্বি করে ভেতরে চলে গেল। অরিত্রিকার মেজাজ চটে গেল। সে বেজায় বিরক্ত হয়ে সে স্থানেই থম মেরে বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে রয়। কিছু বলবি? সারহানের গম্ভীর কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিত্রিকা চমকে ওঠে। সদর দরজা হতে চোখ ফিরিয়ে সারহানের দিকে তাকালো তটস্থ ভঙ্গিতে। চঞ্চল ভীত দিশাহীন চক্ষুদয় স্থির করল শ্যাম মানবের মুখাবয়ে। রাতের রাস্তার পাশের ল্যাম্পপোস্টের সোডিয়াম ক্ষীণ আলোয় তীক্ষ্ণ বাদামি বর্ণের চক্ষু, সরু নাক, কালচে এলোমেলো চুল, খোঁচা খোঁচা দাড়ি চোখে পড়ল। চোখ মুখে গাম্ভীর্য ভাব ফুটে উঠেছে। এই গম্ভীর মানুষটাকে সে কবে হাসতে দেখেছে মনে নেই। এমন অ্যাটিটিউড নিয়ে ঘুরলে যে কোনো মেয়ে দেখলে একদম ফিদা হয়ে যাবে। অরিত্রিকার চোখ কেমন ধা দিয়ে যাচ্ছে পুরুষালী তীক্ষ্ণ চাহনিতে। সে একটু অপ্রস্তুত হয়ে যায়। তার চাহনি স্থির হয় না তীক্ষ্ণ দৃষ্টির চক্ষুদয়ে। সে দ্রুতই চোখ ফিরিয়ে মাথা নত করে, ধীর কণ্ঠে বলে, কিছু বলবো না। সারহান অরিত্রিকার অদ্ভুত আচরণ লক্ষ্য করে, কিছুটা কৌতূহলী হয়, কিন্তু তা দমিয়ে রেখে দুহাত বুকে গুজে ভরাট কণ্ঠে বলে, তোর কিছু বলার না থাকলে আমি তোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তার আনসার দিবি। অরিত্রিকা কিছুটা ভড়কে যায়। সারহান ভাই তাকে কি এমন প্রশ্ন করবে হঠাৎ? সামনে দণ্ডায়মান মানুষটার দিকে পিটপিট করে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে, কি প্রশ্ন? রুহানের পুরো ডিটেলস দে। রুহান? কোন রুহান? আমি চিনি কোনো রুহান ফুহানকে? রুহানকে চিনিস না? সারহানের ধীর সন্দেহবাতিক স্বর। অরিত্রিকা উসখুস করে ঢোক গিলে বলে, না, চিনি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট। হ্যালো এভরিওয়ান। মোস্ট বিটে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটা গেম হলো পিলিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চায় না। ট্রাস্ট মি, এটি আপনাকে দিবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্ট বিটে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্ট বিটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনের কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট, স্ট্রিমিং দেখারও সুযোগ রয়েছে। নিজের প্রোমো কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটেই পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। কথা বলছি, কিছু মনে পড়েছে? অরিত্রিকা চোখ কুঁচকে সারহানের দিকে তাকায়, যেন ধরা পড়া কোনো অপরাধী। মুহূর্তেই মুখ শুকিয়ে চুপসে যায়, আতকে দুহাত বারবার কচলাতে থাকে। উদ্বেগে তার পেটের ভেতর অস্বস্তিকর গুঞ্জন ওঠে। এই হাড় কাঁপানো শীতের রাতে সারহান ভাই তার জীবনে দাউ দাউ করে আগুন ধরিয়ে দিলেন। এখন সে কোথায় যাবে, কি করবে, কোন দিকে পালাবে? এ কোন মহা বিপদে এসে জড়ালো? নিশ্চয়ই রুহানের গোটা বংশ পরিচয় সারহান ভাই এখন পর্যন্ত খুঁজে বের করে ফেলেছে। আর এবার তার পালা। কেন যে সেদিন রুহানকে ভার্সিটি চিরকুট দিতে বলেছিল, এখন সে গলদঘর্ম অবস্থায় তার কপালেই লেখা ছিল। ভেবেছিল সারহান ভাইকে একটু শায়েস্তা করবে, কিন্তু বিধিবা শায়েস্তা করা দূরে থাক, বরং নিজেই যেন ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়ে গেল। অরিত্রিকা হাসার ভান করে আমতা আমতা করে বলে, লম্বু রুহানের কথা বলছেন? আরে ওই রুহান আমার বেস্ট ফ্রেন্ড না, এমনি ক্লাসমেট। তো শারহান ভাই রুহানের কথা জিজ্ঞেস করছেন কেন? শায়ন ভ্রুযুগল কুচকে বাঁকা হেসে বলে, ট্রিট দেওয়ার জন্য। কিসের ট্রিক? আমার বিবিজানকে খুঁজে দিয়েছে, তাই ভাবলাম রুহানকে স্পেশাল ট্রিট দেবো আমার পক্ষ থেকে। সারহানের হেয়ালিপূর্ণ কথায় অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। সে হতবিহ্বল হয়ে গেল মুহূর্তে। তার শরীর কেমন ঝিমঝিম করছে। এসব কি শুনছে সে? নিজেকে সামলে আমতা আমতা করে বলে, আপনার না হওয়া বিবি জানের নাম কি? পার্সোনাল বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। অরিত্রিকার কৌতূহলী মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে ওঠে। সারহানের উদাসীন বাক্য তাকে যথেষ্ট বিরক্তির সঞ্চার করল। এই নিরাসক্ত যন্ত্রমানব সদৃশ্য ব্যক্তির সঙ্গে বাক্য আলাপ করা যেন জীবনকে বৃথা ক্লান্তির ভারে নত করা। অথচ তিনিই আবার রুহান সম্পর্কে জানতে আগ্রহী। নিশ্চয়ই এখনো মেয়েটার বিষয়ে কিছুই জানতে পারেনি, নতবা আজ এখানে দুর্যোগ নেমে আসতো তার উপর। নিজের মনেই স্থির করলো রুহানকে আজই ফোন করে সাবধান করে দিবে। অন্তত 10-15 দিন যেন বিশ্ববিদ্যালয়ে চৌহদ দিতে পা না রাখে।
এতদিন ধরে ভেবেছিল হয়তো সারহান ভাই সব ভুলে গেছেন, কিন্তু এখন দেখছে কাহিনীর মোড় একেবারে উল্টো ঘুরে গেছে। অরিত্রিকা নিজেকে সামলে নাটকীয় ভঙ্গিতে বলে, আজ ভীষণ শীত পড়েছে। ও বাবা গো, কি শীত! শারহান ভাই, আমি ভেতরে গেলাম। সারান বুঝলো অরিত্রিকা নিজেকে বাঁচানোর জন্য নাটক করছে। সে জানে এত বড় মহৎ কাজে অরিত্রিকা জড়িত আছে। এটাও জানে অরিত্রিকা নিশ্চয়ই চিরকুটে দেওয়ার নাম্বারের মালিককেও চেনে। সে শুধু চেয়েছিল রুহানের নাম নিয়ে অরিত্রিকাকে ভরকে দেওয়াতে। সেই কাজ কমপ্লিট। এটুকু মেয়ে হয়ে সারহানের সাথে বেয়াদবি করেছে ভাবতেই ক্রোধে জর্জরিত হয়ে গেল। তবুও নিজেকে দমিয়ে রাখার প্রয়াস চালালো। একজন এমপির কাছে নাম্বারের মালিককে বের করা মোটেও কষ্টের কিছু নয়। নাম্বার ট্র্যাক করতে দিলে পুরো ডিটেলসই তার হাতে অনায়াসে চলে আসবে একদিনের মধ্যে। তবে সে ঝামেলায় সে পড়ছে না। সেখান থেকে বেরোনো আপাতত জরুরি। অরিত্রিকা হন্তদন্ত হয়ে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে দুকদম এগিয়ে এলো। ফাইরুজ, পেছন হতে ভেসে আসে সারহানের রুক্ষ ভরাল কণ্ঠ। অরিত্রিকার চঞ্চল পাজোড়া তৎক্ষণাৎ থেমে যায়। সে ভ্রুকুটি উঁচিয়ে পেছনে ঘাড় বাঁকিয়ে তাকায়। মুখাবয়ে কিছুটা ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সারান হাত দ্বারা ইশারা করে এগিয়ে আসার জন্য। অরিত্রিকা এক বুক সাহস সঞ্চার করে এগিয়ে যায় সেদিকে। ডাকলেন কেন? কিছু একটা দেয়ার ছিল। অরিত্রিকা কপাল কুঁচকে পাংশুটে মুখে তাকায়। এতদিন খোঁজ নেয়নি, আজ হঠাৎ কি মনে করে সবার সাথে এসেছে। আবার বলছে কিছু দেওয়ার আছে। নিশ্চয়ই সেদিনের ঘটনার প্রতিদানে কিছু দিতে এসেছে, একটা দায়সারা উপহার, যাতে নিজের মহানুভবতা প্রমাণ করা যায়। মুখ বাঁকিয়ে বিরক্তি প্রকাশ করলো সে। তার মনে পড়ে গেল সেই তীক্ষ্ণ অপমানের মুহূর্ত। সারান সবার সামনে তাকে স্বার্থপর বলেছিল। সেই অপমানের গ্লানি সে ভুলতে পারেনি। এসব নিয়ে কথা বললে আবারও ঝামেলা হবে, তাই আপাতত নীরবই রইল। কিন্তু ভেতরে ভেতরে রাগের আগুন দাউ দাউ করে জ্বলছে তার। সারহান নির্বিকার ভঙ্গিতে গাড়ির ভেতর হাত বাড়িয়ে একগুচ্ছ টকটকে লাল গোলাপ বের করে আনে। নিঃশব্দে কিছুক্ষণ অরিত্রিকার দিকে তাকায়, সরু চোখে প্রতিক্রিয়া পরখ করতে লাগলো। সে দৃষ্টিতে কি ছিল, উদাসীনতা নাকি অন্য কিছু? অরিত্রিকা বুঝতে পারল না, শুধু অবাক হয়ে তার হাতে ধরা গোলাপগুলোর দিকে তাকিয়ে থাকলো। অরিত্রিকা সামনে এগিয়ে দিয়ে নিরেট কণ্ঠে বলে, এগুলো রাখ। অরিত্রিকা মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল লাল গোলাপের দিকে তাকিয়ে। কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো এটা সত্যিই তার জন্য কিনা। অরিত্রিকার ক্রোধ কর্পূরের ন্যায় উড়ে গেল। আচমকায় উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, এগুলো কখন কিনলেন? ওয়াও, কি সুন্দর! কার জন্য কিনেছেন? অরিত্রিকা চোখে খেলা করলো চঞ্চল উন্মেষ, এতক্ষণকার অভিমান, বিরক্তি, ক্ষোভ সব মিলিয়ে হাওয়ায় উড়ে গেল। অথচ সারহান এখনো একই রকম নিরাসক্ত। তার চোখে মুখে কোনো পরিবর্তন নেই, ঠোঁটের কোণে সামান্যতম হাসিও নেই। অরিত্রিকা গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হলেও সারহানের ভাবলেশীন দৃষ্টি দেখে যেন একটু থমকালো। সারহান বিরক্ত মুখে খিচে আসা মেজাজে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, চাচা চাচির জন্য কিনেছি গোলাপগুলো। ওনাদের সংবর্ধনা দিতাম তোদের মতো একটা মাথামোটাকে জন্ম দেওয়ার জন্য। সারহানের কণ্ঠে ব্যঙ্গ, চোখে মুখে চিরচেনা কঠোরতা। অরিত্রিকা কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। তার উচ্ছ্বাস এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। আমি মোটেও মাথা মোটা নই। একদম সঠিক বলেছিস, তুই মাথা মোটা নস। ইউ আর এ স্টুপিড। সারহানের অপমানসূচক কথায় অরিত্রিকার মন মেজাজ বিগড়ে গেল। সে রাগে ফুঁসতে লাগলো, ক্ষোভে অপমানে ছলছল করে উঠল চক্ষুদয়। সারহান সেসবে পরোয়া করে না। সারহান অবশ্য এসবের কিছুরই তোয়াক্কা করল না। নির্বিকার ভঙ্গিতে সে অরিত্রিকার দুহাতে একগুচ্ছ লাল গোলাপ গুজে দিল। তারপর ঠান্ডা ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুজে স্বাভাবিক সুরে বলে, যে লাল গোলাপের জন্য আমাকে ইনডাইরেক্টলি কিডন্যাপারের তকমা লাগিয়ে দিলি, সেই লাল গোলাপ না কিনে চলে আসলি। তাই আমি ভাবলাম আমার জান বাঁচানোর জন্য তোকে আমার অপছন্দের গোলাপ উপহার দিই। আপনার গোলাপ আমি নিব না। আপনি কিনেছেন, আপনি রাখুন। একবার যে জিনিস আমি কাউকে দিয়ে দেই সেটা পুনরায় ছুঁয়ে দেখি না। অরিত্রিকা নেত্র ভেজা আখিদয় এলিয়ে তাকায় সামনে দণ্ডায়মান মানুষটার দিকে। সে আজ বাকরুদ্ধ, স্তম্ভিত এবং হতবাক। তার মস্তিষ্ক যেন অচল হয়ে গেছে। সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা শ্যাম মানবটি মোটেও স্বাভাবিক নয়। এ যেন এক আস্ত গোলকধাঁধা, যে গোলকধাঁধা আজও অরিত্রিকার কাছে সমাধান করা ভীষণ কঠিন। অরিত্রিকা এক হাতে অশ্রুবিন্দু মুছে নেয়, মলিন মুখে হেসে বলে, আপনার জীবনের মূল্য মাত্র এই কয়েকটা লাল গোলাপ? সারহান নির্লিপ্ত ভঙ্গিতে বলে,
আমার জীবনের মূল্য গুটি কয়েক গোলাপে সীমাবদ্ধ নয়। আমার অপছন্দের গোলাপগুলো জাস্ট আমার অপছন্দের মানুষকে দিলাম। এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। অরিত্রিকা তাচ্ছিল্যের সুরে বলে। অপছন্দের মানুষ আমি, কিন্তু অপছন্দের গোলাপ। কিন্তু কিছুক্ষণ আগে কি যেন বলছিলেন, মনে পড়ছে। আই লাভ রেড রোজ। সারহানের মুখাবয় গম্ভীর হয়ে ওঠে, প্রত্যুত্তর করে। অনেক রাত হয়েছে, ভেতরে যা। অরিত্রিকার ভাবভঙ্গি পরিবর্তন হয়, কটমট করে তাকিয়ে বলে। আপনার এই ফুল আমি বাড়িতে তুলব না। এই নিন, আপনার অপছন্দের ফুল রাখুন। আর একটা কথা বলে ঠাঁটিয়ে থাপ্পড় মারবো। দ্রুত ভেতরে যা। অরিত্রিকার রাগে গম গম করতে থাকে, মুখ ভেঙচি দিয়ে ধপাধপ পা ফেলিয়ে সদর দরজার সামনে দাঁড়ায়। সারহানকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলে ওঠে। শারহান ভাই, আপনার দ্বারা প্রেম হবে না। একটা মেয়েকে কিভাবে গোলাপ ফুল দিতে হয়, সুন্দর করে প্রশংসা করতে হয়, সেসব আপনার মতো গোমরা মুখ কাঠখোট্টা মানুষ একদম জানে না। আমার কি মনে হয় জানেন, বড় মা নিশ্চয়ই আপনার জন্মের পর মধুর বদলে নিম পাতার রস দিয়েছিল, তাই আপনার জবাব এত তেতো। সারহান বিস্মিত হয়ে তাকিয়ে রয়। এই মেয়ে কিছুক্ষণ আগেও নাক টেনে টেনে কাঁদছিল, আর এখন একের পর এক যা ইচ্ছে তাই বকে চলেছে। কষ্ট বা অপমান বলে জীবনে কিছু নেই। স্টুপিড মেয়ে একটা। সে বিরক্তির সঙ্গে শব্দ করে গাড়ির দরজা খুলে এবং উঠে বসে। এক মুহূর্তের জন্য আর দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না। অরিত্রিকা হু হা করে হেসে ওঠে। স্বস্তির হাসি, বিজয়ের হাসি। বজ্জাত মানুষটাকে ঠিকঠাক কথাই শুনিয়েছে। এমপি হয়েও গার্ডদের সামনে অপমানিত হয়েছে সে। আহা, কি শান্তি লাগছে এখন। গার্ডগুলো নিশ্চয় মনে মনে হাসছে। এত বড় রাজনৈতিক নেতা, অথচ একটা মেয়ের কাছে এমনভাবে হেরে গেল। অরিত্রিকা এবার ফুরফুরে মেজাজে ফুলের গন্ধ নিতে নিতে বাড়ির ভেতর ঢুকে যায়। তার ঠোঁটে খেলা করে দুষ্টু হাসি, গুনগুন করে গাইতে থাকে। শারহান ভাই, আপনি একটা পোল্টিবাজ। তার গলার সুর হাওয়ায় মিশে যায়, কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা সারহানের কানে ঠিকই পৌঁছে যায়। সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ের সাথে পারা যায় না। তালুকদার বাড়ির লিভিং রুমে রাগান্বিত মুখশ্রীতে আয়েশি ভঙ্গিতে বসে আছেন 50 ঊর্ধ্ব পৌর সাদা পাঞ্জাবি পরিহিত একজন ব্যক্তি। হাতে তর্জনী আঙ্গুলের মাঝে অর্ধ খাওয়া সিগারেট। কিছুক্ষণ পর পর পান খাওয়া লালচে ঠোঁটে সিগারেট চেপে ধরছেন বিরক্তি ভাব নিয়ে। মুখাবয় অতিশয় থমথমে, সরু দৃষ্টি তার পাশের ছেলেটার দিকে। পাশেই মাথা নত করে বসে আছেন এক ছেলে, হাতে পায়ে ব্যান্ডেজ মোড়ানো, মুখে আঘাতের চিহ্ন দৃশ্যমান। মুখাভয়ে ফুটে উঠেছে আতঙ্ক আর ভয়। ললার জুড়ে বিন্দু বিন্দু ঘাম নিঃসরণ হচ্ছে। সারানের লোকদের হাতে মার খেয়ে আমার সামনে এসে বসে আছিস কোন দুঃখে? চোরের বাচ্চা, লজ্জা লাগছে না? নয়ন তালুকদারের রাগান্বিত কণ্ঠের হুঙ্কারে আহত ছেলেটি কেঁপে উঠল। কোনো কথা না বলে মুখে কুলু পেটে বসে রইল, যেন কিছুই শোনেনি। এখন কিছু বললে তার কপালেই শনি আছে, তাই চুপ থাকা শ্রেয় বলেই মনে হলো তার। নয়ন তালুকদার গুরু গম্ভীর কণ্ঠে বলেন। তোরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলি, সারানের লোক এলো, পিটালো, আর বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে গেল বললেই হলো? ছেলেটি বাহার্ত ভঙ্গিতে সামনে তাকালো, ঢোক গিলে বলল। হঠাৎ করে অ্যাটাক করায় আমরা পাল্টা আক্রমণ করার সময় পাইনি। জানি না কিভাবে ওই এমপির লোকগুলো আমাদের ডেরার খবর পেল, আমাদের মেরে আধমরা করে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। নয়ন তালুকদার চোয়াল শক্ত করে সিগারেটে লম্বা টান দিল। সিগারেটের অবশিষ্ট অংশ টাইলসযুক্ত মেঝেতে অনাদরে ছুঁড়ে ফেললেন। শক্ত গলায় বলল। বাকিগুলোর কি খবর এখন? ওদের অবস্থা খারাপ, হয়তো সপ্তাহখানেক হসপিটালে থাকতে হতে পারে। এদিকে শালারপুত মেহমুদ রশিদের খবর পাওয়া যাচ্ছে না। গতকাল রাত হতে শহর লাপাত্তা হয়ে গেছে। সামনে পেলে এখনই গুলি করে ববলীলা সঙ্গ করে দিতাম। ছেলেটি একটু নড়ে উঠল, সাহস সঞ্চার করে বলে। ছোট মুখে বড় কথা, মাফ করবেন স্যার। আমার মনে হয় মেহবুব রইস শারহানের কবজায় আছে। নিশ্চয় ধরা খেয়ে নিমুখারাম উগলে দিয়েছে আপনার নাম। সমস্ত কাহিনী ফাঁস করার কারণে শারহানের লোক বাচ্চাটাকে উদ্ধার করেছে। নয়ন তালুকদার বিচলিত হলেন। তিনি চিন্তাগ্রস্ত লোচনে তাকালেন তারেক নামের ছেলেটার দিকে। তারেক এই চাহনিতে ভয়ে তটস্থ হয়ে গুটিয়ে নেয় নিজেকে। দ্রুত দৃষ্টি নত করে হাতের দিকে তাকায়। পুরো হাত ব্যান্ডেজ কর, ক্ষতের গভীরতা বেশি।
ব্যথায় তিনচিন করছে পুরো শরীর। বাপের জন্মে এমন বেধম কেলানি কখনোই খায়নি। এই প্রথম কেলানি খেয়ে নাম পরিচয় ভুলে বসেছিল। এমপিকে হত্যার চেষ্টায় সামিল হওয়া উচিত হয়নি। এই যাত্রায় ভাগ্যের জোরে তাদের লোক বেঁচে গেছে, কিন্তু পরবর্তীতে পরিণতি ভয়াবহ হবে। নয়ন তালুকদার মৌন রইলেন। কেন যেন মনে হলো তারেক একদম ঠিক বলছে। নিশ্চয়ই সারহানের কাছে মেহমুদ রইসের হদিস পাওয়া যাবে। নয়ন তালুকদারের মেজাজ যেন তুঙ্গে, গমগমে কণ্ঠে বলে ওঠে, মেহমুদ রশিদকে দ্রুত খুঁজে বের করতে হবে, তারপর এই পৃথিবীর থেকে চিরদিনের জন্য সরিয়ে দিতে হবে। আপনার লোক লাগিয়ে দিন রইসকে খুঁজতে। ঠিক আছে তারেক। সারহান প্রাক্তন এমপিকে হাত করে এমপি হয়ে গেল, আর আমি ফাও। রাজনীতির খেলা বড় ভয়ঙ্কর। আমরা যাদের নিজেদের আপন মনে করি, সময়ের ব্যবধানে সে আপন মানুষ সাপ হয়ে সুবল দেয়। রাজনীতির অন্যতম মূল মন্ত্র কাউকে বিশ্বাস করা যাবে না। এই পথে একটা ভুল সিদ্ধান্ত মৃত্যুর সমতুল্য। উক্ত কথাটা বলে অট্টহাসিতে ফেটে পড়ে নয়ন তালুকদার। ভয়ঙ্কর বিদঘুটে হাসিতে পরিবেশ ভারী হয়ে গেল। তালুকদার বাড়ির লিভিং রুমে কুৎসিত হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎই হাসি থেমে যায়, ভাবমূর্তির পরিবর্তন হয়। শক্ত কণ্ঠে বলে, চৌধুরী বাড়ির প্রতিটি সদস্যের উপরে আমার নজর পড়েছে। সারানকে শেষ করতে ওর পুরো পরিবার যথেষ্ট। কথোপকথনের মাঝে শীষ বাজিয়ে হঠাৎ প্রবেশ করলো ইলহাম তালুকদার। ফুরফুরে মেজাজে তাম্বিক ভঙ্গিতে এগিয়ে আসলো নয়ন তালুকদারের সামনে। বাবার পাশে দুহাত পা এলিয়ে বসে সে। এক হাতে কাঁধ সমচুল, হাত দ্বারা ঠেলে দিল পেছনে। সামনে তারেককে মুখ কাচুমাচু করে ব্যান্ডেজে জড়ানো শরীর দেখে বিদ্রুপ স্বরূপ হেসে উঠল। তেসরা কণ্ঠে বলল, শুনলাম এমপির লোকেদের হাতে কেলানি খেয়েছিস, কেমন লাগছে এখন? তারেক অপমান সূচক কথায় মাথা নত করে চুপ করে রইল। নয়ন তালুকদার বেশ চড়লেন ছেলের উপর। গম্ভীর কণ্ঠে বললেন, আমার লোকদের উপহাস করছে ইরান। ইলহাম শব্দ করে হাসে। উপহাস করার মতো কাজ করেছে তাই উপহাস করছি। এদের পেলে পুষে কোনো লাভ নাই বাবা, এরা শুধু তোমার টাকা নষ্ট করছে। রাজনৈতিক বিষয়ে একদম মাতাব্বরি করতে আসবে না। চুপ থাকো। এতদিন রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি আমি, তবে এবার মনে হয় আমারও রাজনীতিতে যোগদান করার সময় এসেছে। এসব কি বলছো? ইলহামের হেয়ালিপূর্ণ কথায় বেশ অবাক হলেন নয়ন তালুকদার। ইলহাম বাবার ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসলো। প্যান্টের পকেটে হাত দিয়ে ফোন বের করে গ্যালারি ঘেটে কিছু একটা দেখালো নয়ন তালুকদারকে। নয়ন তালুকদার ফোন স্ক্রলে অপ্রত্যাশিত কিছু একটা দেখে বিস্মিত হলেন। অবিশ্বাস্য চাহনিতে তাকালেন ছেলের দিকে। ইলহাম নয়ন তালুকদারের বিস্ময় ভাব পরখ করে ফোনটা পুনরায় নিজ পকেটে রেখে দিল। স্বাভাবিকভাবেই বলল, এমপি সাহেব দেখছি হেব্বি রোমান্টিক, রাস্তায় দাঁড়িয়ে প্রেমিকার চুলে ফুল গুজে দিচ্ছে, পাবলিক প্লেসে প্রেমলীলায় মাতোয়ারা হয়েছে। এ দৃশ্য নিজে চোখে দেখে যেন আমার জীবন সার্থক হয়ে গেল। কোথায় পেলে এই ছবি? কোথায় পেলাম সেটা বড় কথা নয়, মেয়েটাকে দেখেছো? খুব রূপবতী মেয়ে, ফিগারটা তো জোস। দূর থেকে প্রথমে দেখে পুরা ফিদা হয়ে গেছি রে। নয়ন তালুকদার সম্বিত হয়ে গেলেন। প্রথম মিশ্রিত কণ্ঠে বলে, তোমার মাথা ঠিক আছে? এসব কি বলছো? এমপির মালের দিকে চোখ পড়েছে আমার। প্রথমে দেখে বেসামাল হয়ে গেছি আমি। মন চাইছিল সুন্দরী রমণীকে একটু ছুঁয়ে দেখি। তুমি কি কোনোভাবে মেয়েটিকে আমাদের রাজনৈতিক প্রতিহিংসার গুটি হিসাবে ব্যবহার করতে চাচ্ছ? ইলহাম উচ্চস্বরে হেসে ওঠে। মুখাবয়ে ফুটে উঠল হিংস্রতা এবং ক্ষোভ। নয়ন তালুকদার এবং তারেক চমকে গেলেন। দুজনে অদ্ভুত চোখে দেখতে লাগলো। ইলহাম হাসি থামিয়ে শক্ত কণ্ঠে বলে, প্রতিহিংসা নয়, বরং প্রতিশোধ। ওই সারহান 3 বছর আগে ভার্সিটির একটা প্রোগ্রামে মাঠ ভর্তি স্টুডেন্টদের সামনে নিষাদকে মেরেছিল। নিষাদ কি এমন করেছিল? শুধু মুন নামের মেয়েটিকে প্রপোজ করেছিল, কিন্তু ঘটনা পুরো উল্টে দেয় সারহান। সেদিন সবার সামনে বলেছিল নিষাদ মুনকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। পুরো ভার্সিটি স্টুডেন্ট এটা নিয়ে আন্দোলন শুরু করে। এসব কাহিনীর জন্য নিষাদকে ভার্সিটি থেকে বের করে দেয়। এত বদনাম অপমান সহ্য করতে না পেরে এখনো নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছে সে।
এসব তো সহজে ভোলার নয় রে। নয়ন তালুকদারের কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ে। তিনি ভাবুক হয়ে বসে রইলেন থম মেরে। মনে পড়ে যায় ৩ বছর আগের ঘটনা। নিশাদ হলো তার বোনের ছেলে। ইলহাম সোফায় বসে হেলান দেয়, চোখ বন্ধ করে গা এলিয়ে দেয়। অদ্ভুত হেসে বিড়বিড় করে বলে, I want you, beautiful girl. Even if just for one night. I want you. I lost control the moment I first you. I won't be at peace until I touch you. রাতের দ্বিতীয় প্রহর। বাড়ির সকলেই ঘুমে মগ্ন থাকলেও অরিত্রিকা এবং ইসরা জেগে আছে। চৌধুরী বাড়ির সবাই চলে গেলেও ইসরা অরিত্রিকার জোড়াজুড়িতে থেকে যায়। রাতের খাবার খেয়ে দুজন কম্বল মুড়ি দিয়ে রাত জেগে মুভি দেখতে ব্যস্ত। হরহর মুভি কাঞ্চনা দেখছে। দুজনে মুভি দেখা শেষ করলো প্রায় ১টার সময়। দুজনের চোখে ঘুমের লেশ মাত্র নেই।